সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় সামাজিক অপরাধ দমনে করণীয়। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরআইয়ের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর। আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি ডক্টর আহসান এস মনসুর স্যার আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন? শুনছি। আমরা যে আলোচনার বিষয়টি রেখেছি যে সামাজিক অপরাধ দমনে আসলে কি করণীয় সেটি। আপনি জানেন যে নোয়াখালীতে একটি আলোচিত ঘটনা সারা বাংলাদেশে, যেটি নিয়ে খুব সমালোচনা হচ্ছে। এ ধরনের সামাজিক অস্থিরতা বা সামাজিক যে অপরাধ সংগঠিত হয়, এগুলো আসলে কেন হয়, বা বিশেষ করে করোনাকালীন সময় এর পিছনে আসলে কি সামাজিক কারণ বেশি নাকি অর্থনৈতিক কারণ বা রাজনৈতিক কারণ, কী ধরনের জন্যই আর কি এই অপরাধগুলো সমাজে তৈরি হয়? দেখুন, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সমাজে কিছু অপরাধ সবসময় সংগঠিত হয়, এটা কোনো ব্যতিক্রম নাই। আর প্রশ্নটা হচ্ছে যে যখন অপরাধ সংগঠিত হয়, সেটার যদি সঠিক, নিরপেক্ষ, নির্দলীয় এবং একেবারে অবজেক্টিভ একটা অ্যাসেসমেন্ট হয়, এবং সেটার ভিত্তিতে যদি অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তাহলে সেটা একটু কম হয়। দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক যখন একটা খারাপ অবস্থা থাকে দেশে, মন্দাভাব বিরাজ করে, বা এই যে করোনাকালীন পরিস্থিতি, এই সময়েও কিন্তু বিশ্বজোড়াই আমরা দেখছি যে বিভিন্ন কারণে মানুষ মানসিক চাপে থাকে এবং বিভিন্ন প্রকারে অপরাধের শিকার হয়, এবং কিছু লোক অপরাধে সাধারণ লোককে তাদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে বিভিন্নভাবে, যে কারণে একটা অপরাধ সংগঠিত হয়। কাজে অপরাধকে দমন করতে হলে সুশাসন এটা থাকতেই হবে, এবং সেটা হচ্ছে নিরপেক্ষ শাসন। সুশাসন মানে নিরপেক্ষ শাসন। যে অপরাধ করেছে সে যে দলেরই হোক, সে যে গোষ্ঠী থেকে আসুক, যত টাকাই থাকুক, তাকে যেন যথাযথ আইনের মাধ্যমে বিচার করা হয়। এবং তৃতীয়ত হচ্ছে এই প্রক্রিয়াটা যেন নিরপেক্ষ হয়। বাংলাদেশে যেটা সমস্যা হচ্ছে যে প্রক্রিয়াটা, আমাদের যে পুলিশ বিভাগগুলো আছে সেগুলো তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, এবং তারা নিরপেক্ষভাবে নিজেরাও কাজ করতে চায় না। তারা কিন্তু হয় অর্থের দ্বারা প্রভাবিত হয়, অথবা রাজনৈতিক প্রভাবের দ্বারা প্রভাবিত হয়। ফলে দেখা যায় যে বিচার কার্যগুলো বা তদন্ত, বিশেষ করে তদন্ত পর্যায়ে এটাকে বিভিন্নভাবে মূল করানোর চেষ্টা করা হয়। ভারতেও যেটা হয়েছে, যেভাবে আমরা দেখলাম উত্তর যে 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 রেপ এবং পরপর যেটা হলো, হ্যাঁ, উত্তরপ্রদেশে, সেটা কিন্তু একই কারণেই হয়েছে। এবং সেখানে প্রশাসন এবং পুলিশ এরাই কিন্তু আসলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে রাজনৈতিক কারণে। তো এটা বাংলাদেশেও এটা কোনো ব্যতিক্রম নয়। আমাদের যদি অপরাধ কমাতে হয়, সরকার, প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উনি সঠিকই বলেছেন যে রাজনীতির ঊর্ধ্ব থেকে এই অপরাধকে দমন করতে হবে। এটা গতকাল ওবায়দুল কাদের সাহেব সুন্দরভাবে বলেছে। কিন্তু এটা কিন্তু আমরা বাস্তবে প্রয়োগটা দেখছি। আমরা যেটা দেখতে চাই, পুলিশ বিভাগ যেন স্বতন্ত্রভাবে, নির্দলীয়ভাবে এটা তদন্ত করতে পারে। পুলিশ বিভাগ যেন অর্থের দ্বারা প্রভাবিত না হয়, সামাজিক অবস্থানের কারণে তারা যেন এটাকে ভিন্নভাবে চিত্রায়িত না করে। এগুলো যদি আমরা করতে পারতাম, বিভিন্ন আমাদের যে প্রশাসন যন্ত্রগুলো আছে সেটাকে যদি নিরপেক্ষভাবে, নির্মোহভাবে তারা যদি কাজ করতে পারতো, এবং তারা যদি কোনো কাজের ব্যত্যয় ঘটিয়ে থাকে, সরকার যদি সেটাকে সঠিকভাবে তাদেরকে শাস্তি দিয়ে সংশোধন করতো, অর্থাৎ আমি পুলিশের লোক বলেই যে আমি আইনের ঊর্ধ্বে থাকবো, সেটা তো হতে পারে। তো সব মিলিয়ে আমি মনে করি যে সরকার এবং প্রশাসন যন্ত্রকে সঠিকভাবে কাজ করতে হবে, সঠিকভাবে তদন্ত করতে হবে, সঠিকভাবে তদন্ত প্রতিবেদন সাবমিট করতে হবে। এগুলো যদি আজকে আমরা করতে পারতাম, তাহলে কিন্তু এই বিতর্কগুলো সৃষ্টি হতো না। এই বিতর্কের সৃষ্টির মূলে কিন্তু হচ্ছে প্রভাবিত প্রশাসন, প্রভাবিত শাসনযন্ত্র এবং প্রভাবিত তদন্ত। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং আমি আশা করি প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন, সেটা যেন আমার মাঠ পর্যায়ে সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। কিন্তু স্থানীয় পর্যায়ে যদি রাজনৈতিক ছত্রছায়া তারা থাকে, অপরাধীরা তারা যদি সেভাবে বেড়ে ওঠে, সেখান থেকে আসলে প্রশাসন কতটা প্রভাবমুখ থাকতে পারবে? না, এটা থাকতে পারবে যদি সেন্ট্রাল, কেন্দ্রীয় প্রশাসন, অর্থাৎ একেবারে হাইয়েস্ট লেভেলে যে আমাদের যে রাজনীতিবিদরা কাজ করছেন এবং প্রধানমন্ত্রী সেখানে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, ওনারা যদি এটাকে সঠিকভাবে পরিচালিত করেন, কিছু দৃষ্টান্ত স্থাপন করেন, এবং কর্মকর্তা যারা আছে তাদেরকে বলা হয় যে আপনারা আইন এবং বাস্তব ঘটনার ভিত্তিতে তদন্ত করবেন, কারো দ্বারা প্রভাবিত হবেন না, হলে পরে আপনারাও দায়বদ্ধ থাকবেন। এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে উপর থেকে নিচের লেভেলে নিয়ে আসা যেত, যেমন আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে।
ফরিদপুরে যখন আওয়ামী লীগের 2 জন কর্মীকে হাজার হাজার কোটি টাকার দায় তাদেরকে আটকানো হলো, তাদের বিরুদ্ধে তদন্ত হলো, সেটা কিন্তু সঠিক তদন্ত হয়েছে, কিন্তু এতদিন লাগবে কেন? প্রশ্ন তো সেখানে আসতেই পারে, সেখানে পুলিশ কি করছিল, এই দিক নির্দেশনার উপর থেকে এত পরে আসলো কেন, সেটাও প্রশ্ন উঠতে পারে। তো আমরা চাই যে এই দিক নির্দেশনা যেন সার্বক্ষণিকভাবে থাকে, সবার জন্য প্রযোজ্য হয়, সমানভাবে প্রযোজ্য হয়, এবং প্রশাসন যেন সত্যিকারের অর্থে জনস্বার্থে সত্যিকারের চিত্রটা তাদের রিপোর্টের মাধ্যমে কোর্টে উপস্থাপন করে এবং জনসমক্ষে তুলে ধরে। তাহলে কিন্তু এই জিনিসটা কমে আসবে এবং আমরা একটা সুন্দর একটা সামাজিক রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাব। জি, ডক্টর আহসান ইস মনসুর, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যেটি ডক্টর আহসান ইস মনসুর বললেন যে রাজনৈতিক সদিচ্ছার কথা, একটি সুন্দর সামাজিক রাজনৈতিক অবস্থা তৈরি হবে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ তার সদিচ্ছার প্রকাশ ঘটান, তাহলে কি সামাজিক অপরাধ অনেক কমে আসবে? সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত সহ আলোচক, দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জনাব মনসুর সাহেবের বক্তব্যগুলি শুনছিলাম, তিনি যে কথাটা বলছেন এটার সাথে আমি একমত। যেটা যেহেতু দেশের রাজনীতি পুরা দেশটাকে কন্ট্রোল করে, সেই হিসেবে একটা রাজনৈতিক নেতৃবৃন্দ একটা সদিচ্ছা থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে অপরাধের সাথে আইনের সাথে একটা সম্পর্ক আছে। যে আইনকে ভয় করে সে সাধারণত অপরাধটা করবে না। আমরা যখন জেল খাটা লোক, তো জেলখানায় একটা কথা হইতো যে এই যে জেলখানায় যে আসি আমরা চাইরে দেওয়ালে, এই 4 দেওয়ালের থেকে আইনটা অনেক বেশি শক্তিশালী, কারণ দেওয়াল আমাদের আটকায় রাখতে পারে নাই, আটকায় রাখছিল আইন। সেখানে হইলো আইনের রক্ষক হইল পুলিশ, যারা আইনকে এক্সিকিউট করবে, আর সরকার। এখন যেখানে পুলিশ এবং সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার যেন একাকার হয়ে যায়, তখন তো কেউ কার প্রতি কারো কোনো ভয় থাকে না, আইনের প্রতি কারো কোনো ভয় থাকে না। আর আমাদের বাংলাদেশে পুলিশ যাকে সালাম দেয় সেই কিন্তু সন্ত্রাসী, সেই গুন্ডা, সেই পাওয়ার ফেলবেন। অন্য মানুষ কিন্তু পাওয়ার দেখাইতে পারে না, পুলিশকে বাউ করেই সব কিছু করতে হয়। বাংলাদেশে প্রত্যেকটা থানায় এরকম প্রদীপ আছে, শুধু টেকনাপে না, এবং প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একজন এমপি আছে এবং এক এমপির বাহিনী আছে। এমপি বাহিনী হলো, সেখানে বাংলাদেশের জনগণকে এখন 2 প্রকার ট্যাক্স দিতে হয়। এক প্রকার ট্যাক্স হলো সে সরকারের কোষাগারে জন্ম হয়, আর একটা ট্যাক্স হলো এই এমপির যে বাহিনী আছে বাহিনীকে দিতে হয়। আপনি টেম্পু চালক তো শুরু করে, টেম্পু চালক, তারপরে হাট বাজার ঘাট, এই যে বিভিন্ন নিলাম, মানুষের বাড়িঘর তৈরি হয়, বিভিন্ন কন্ট্রাক্ট, বিভিন্ন রাস্তাঘাট, সব জায়গায় কিন্তু এমপি বাহিনীর জন্য আলাদা আলাদা একটা বাজেট রাখতে হয়। এই নির্বাচন করতে গেলেও পুলিশের জন্য একটা বাজেট রাখতে হয়, কারণ সব কিছু নিয়ন্ত্রণ করে তারা। এখন পাওয়ারটা যখন একাকার হয়ে যায় সরকারি দল এবং এই আইন 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 শৃঙ্খলা বাহিনী, তখন তো কারোর প্রতি কোনো ভয় থাকে না। তখন মনে করে, যেমন ধরেন এই যে নোয়াখালীর ব্যাপারটা, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিজস্ব এলাকা, সেখানে 1 মাস পর ঘটনাটা জানাজানি হইল। কেন জানাজানি হইল? কোনোভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে জানাজানি হলো। 1 মাসের মধ্যে কেন হইল না? এটা যেহেতু যারা পাওয়ারফুল ম্যান, এবং দেখা যায় যে এই যে আমি বললাম যে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিভিন্ন রিক্সা স্ট্যান্ড, ওটা চাঁদাবাজি হয়, তোলা হয়, তোলা হয়, সাপ্তাহিক হাপ্তা তোলা হয়, যেটা সেটার মধ্যে একজন সরকার নেতা হয়ে যায়, সে স্বাভাবিকভাবে সরকারি দলের নেতা থাকে, এবং তাদের পক্ষে এইসব কাজ করা কোনো কঠিন বিষয় না। এবং দেখেন আজকে টিভি চালু করলে বা পত্রিকাটা চালু করলে সব জায়গায় প্রতিদিন এই ঘটনাগুলি করতেছে। এবং কারা করতেছে? দে বিলংস টু দ্য পাওয়ার পার্টি। তারা ক্ষমতাসীন দলের তারা নেতা, তারা কর্মকর্তা, এই পরিচয়ে তারা ওখানে করতেছে। এখন আপনি আমাদের দেশে যা চলছে, এটা সম্পূর্ণভাবে একটা সিস্টেম লস চলছে। সিস্টেম লসটা কি? আইন তার নিজস্ব গতিতে চলে না। আইনটা চলে হলো যারা আইনটা এখন প্রয়োগ করে তাদের গতিতে। একই আইন সরকারি দলের জন্য যেটা মধু, বিরোধী দলের জন্য সেটা বিষ। বিরোধী দল এখানে মিটিং করতে পারবে না, পুলিশ পিটায় তাকে উঠাই দিবে, এই উসিলায় ওই উসিলায় বলবে, শেষ পর্যন্ত কোনো কিছু না বলবে যেটা করোনার কারণে তারা পিটায় বন্ধ করে দিলাম। কিন্তু অথচ সেই মিটিংগুলি, মিছিলগুলি সবই কিন্তু সরকারি দল করতেছে। এখন যে জিনিসটা বলছেন আমাদের যে পূর্ববর্তী সম্মানিত আলোচক, তিনি একটা সুন্দর কথা বলছেন যে সুশাসন।
সুশাসনটা হলো, এবং আরেকটা কথা বলছেন প্রক্রিয়াটা হয়তো নিরপেক্ষ। সুশাসনটা হলো যে আমি যতটুকু বুঝি, শাসন ফর এভরিওয়ান, আমার জন্য একরকম আপনার জন্য আরেক রকম, এটা হলো সুশাসন হলো না, এটা হলো পক্ষপাতিত্ব হলো। তো সুশাসন যদি করতে হয়, এস্টাবলিশ করতে হয়, তো সিস্টেম লসকে আগে এটা ওখানে আগে আপনি ব্যারিকেড সৃষ্টি করতে হবে। ব্যারিকেড সৃষ্টি করা এবং এই আইনের প্রতি মানুষকে শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি একটা ভয়, যে আইনটা সবার জন্য সমান। সরকারি দল করলে, সামাজিক অপরাধ করলে এসব না আজকে আমাদের আলোচনা করতে হয় যেসব বিষয় নিয়ে, অথচ না একটা বিষয় তো এটা যে সামাজিক অপরাধ সরকারি দল করে যাই করুক তাদের তো ছাড় দেওয়া হচ্ছে না, তাদের গ্রেফতার করা হচ্ছে। সেটা হলো সরকারি দলের একজন সম্মানিত এমপি এবং খুব সুযোগ্য এমপি, তার সামনে এই কথাটা বলতেছি। সরকারি দল কি বলে, কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না। দ্যাট ইজ ঘটনার আগে ঘটলো, সেই উপরে ছাড় দেওয়া হবে না, কেউ পার পাবে না, কেউ ওইটা হবে না, কাউকে করা হবে না। কিন্তু করলো না কেন? এই যে সন্ত্রাসীগুলি তো সরকারি দল থেকে জন্ম হয়, এটার কারণ আছে। সন্ত্রাসের একটা আশ্রয় খোঁজে সবসময়, একটা গ্রামার আছে। সন্ত্রাসের একটা গ্রামারটা হলো দে অলওয়েজ টেক শেল্টার অফ দ্য পাওয়ার। এবং এই পাওয়ারটা যারা পাওয়ারে আছেন, 11 বছর 12 বছর ধরে পাওয়ারে আছে, তাদের আরও ক্ষমতায় থাকা দরকার। তারা মনে করে, তারা একটা ঘোষণা দিছে, মুক্তা আপারা যদি আমি ভুল না করি, 42 সাল পর্যন্ত তারা ক্ষমতা, 204 কত 2041 সালে, 2041, আমি এক বছর ভীষণের কথা বলেছেন, সেটা ক্ষমতায় থাকার জন্য না, 41 সাল পর্যন্ত থাকবে। 41 সাল পর্যন্ত তাদেরকে যত এইসব সন্ধ্যা বাহিনী, এই বাহিনী যারা কেন্দ্র দখল করতে পারে তাদেরকে প্রশ্রয় দিতে হবে। ভোট কেন্দ্র যারা দখল করতে পারে, যারা সমাজকে শাসা দিতে পারে, ধমকাইতে পারে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে এখন এই যে বিচার ব্যবস্থার ব্যাপারে দোষ ছাপানো হয়, ঠিকই কিছু কথা আছে, আমি একদম দুধের দোয়া বলবো না, কিছু সমস্যা আছে। কিন্তু পাশাপাশি আমি বিচার ব্যবস্থার পক্ষে একটা কথা বলতে চাই, সেটা হলো যে সাক্ষী তো পাওয়া যায় না, এবং সাক্ষী না পাওয়ার কারণে হলো গভর্নমেন্ট বা রাষ্ট্র একজন সাক্ষীকে যে নিরাপত্তা দেওয়ার দরকার, সেই নিরাপত্তাটা দিতে পারতেছে না। আজকে এখানে যদি একটা মার্ডার হয়, এই মার্ডার হইলে যদি আমি স্বেচ্ছায় এখানে সাক্ষী দিতে আসি, আমি যে কাউন্টার মার্ডারটা হব না, এটার জন্য গভর্নমেন্ট রাষ্ট্র আমাকে কোনো নিরাপত্তা দেবে না। 1 2 নম্বর কথা হইলো আমাদের দেশে যে পুলিশ ব্যবস্থা, আর এইভাবে বলা হয় যে পুলিশ জনগণের বন্ধু, খুব পরিষ্কার ভাষায় খুব সুন্দরভাবে বলা হয়, কিন্তু পুলিশ যে হয়রানিটা করে, সেই হয়রানিটার ভয়ে কেউ কিন্তু আর সাক্ষী হইতে চায় না। অতএব জনগণকে এইসব সামাজিক অপরাধকে বন্ধ করতে হইলে এখানে একটা জনগণকে একটা নিরাপত্তা দিতে হবে, জনগণকে সচেতন হইতে, উদ্বুদ্ধ হইতে হবে। আমি এখানে সরকারি দল বিরোধী দল করতে চাই না, কারণ এই সামাজিক অপরাধে আমি যেমন নিরাপত্তাহীন, সরকারি দলও নিরাপত্তাহীন। শুধু সরকারি দল নিরাপত্তাহীন না, সরকারি দল অনেক ভালো লোক আছে, তাদের অনেক মা বোন আছে, তারাও যে সাধারণ মানুষ তো ঘটনা শিকার হতে পারে। এখানে ক্ষমতার, আমাদের দেশের সবচেয়ে বেশি যেটা প্রবলেম, সেটা হলো ক্ষমতার হাত বদল। ক্ষমতা বদলে কেউ এই ক্ষমতাটাকে বদল করতে চায়, এবং ক্ষমতাটাকে রক্ষা করার জন্য, কুক্ষিগত করার জন্য এখানে বিভিন্নভাবে কম্প্রোমাইজ করা, এবং এই কম্প্রোমাইজ করার কারণেই আজকে এই সামাজিক অবক্ষয়টা সৃষ্টি। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, যেটি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বললেন যে এমপিদের একটি বাহিনী থাকতে হবে, আপনি নিজেও তো সংসদ সদস্য ছিলেন, এমপিদের কেন বাহিনী থাকতে হবে, বা এই ধরনের অবস্থা জনপ্রতিনিধিরা কেন অপরাধীদের প্রশ্রয় দিবে? ধন্যবাদ আপনাকে আজকের এই আলোচনার জন্য, এবং আলোচকদের ধন্যবাদ, এসিটিভির দর্শকদের ধন্যবাদ। আজকে আসলে আমরা সবাই, আমি যেটা বলি যে সিচুয়েশন বা যে বিষয়টি আপনি আজকে আলোচনার জন্য বেছে নিয়েছেন, অবশ্যই এটি সময় উপযোগী এবং এটি আলোচ্য বিষয়। এখন আমরা আজকে যে আপনি সামাজিক অপরাধের কথা বলেন, সামাজিক অপরাধ সমাজের বহির্ভূত যা, এবং যেটা আইনের দৃষ্টিতে করা যাবে না, নিষিদ্ধ, সেটাই তো সামাজিক অপরাধ। এখন আমরা কি পার করছি? আমরা প্যান্ডেমিক, একটা করোনা মহামারীর মধ্যে আমরা যাচ্ছি। তো এই অবস্থার মধ্যে আমি যেটা মনে করি যে এই যে নারীদের উপর নির্যাতন হচ্ছে বা ধর্ষণের ঘটনা ঘটছে, শিশুদের উপর হচ্ছে, নারী এবং শিশুদের জন্য হলো এই সময়টা ডাবল প্যান্ডামিক। মানে এইটা সবার জন্য তো প্যান্ডামিক আছে, এদের জন্য ডাবল প্যান্ডামিক। এবং এটা কিন্তু একজন সমাজবিজ্ঞানী যারা, তারাও আমার সাথে একমত হবেন, কিছু কিছু সময় আসে বা কিছু কিছু পর্যায়ে আসে যখন মহামারী হয়, তখন মহামারীর সময় স্বাভাবিকভাবে পৃথিবীর ইতিহাস যেটা বলে, আমরা যেটা জানি, অপরাধ কিন্তু বেড়ে যায়।
এটা হলো 1 নাম্বার কথা। হয়তো আমরা সেই সময়টাই এখন পার করছি। এরপরে আমি আপনাকে বলবো যে আজকে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর জন্য সুনির্দিষ্ট মামলা হচ্ছে। আপনি সিলেটের কথাই বলেন আর আপনি নোয়াখালীর কথাই বলেন, আপনি যেখানকার কথাই বলেন না কেন, ইভেন ছেলে শিশুরাও পর্যন্ত মাদ্রাসাতে নিগৃহীত হচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেই ঘটনাগুলাই ঘটুক না কেন অবশ্যই গির্জায় পাদ্রী দ্বারাও নিগৃহীত হচ্ছে। সেই সবগুলা ঘটনাই কিন্তু আমরা মনে করি যে সেটার জন্য কিন্তু সরকার বসে নেই। যেটা সত্য কথা সেটা হলো প্রত্যেকটা ঘটনার অব্যবহিত পরপরই কিন্তু আসামি গ্রেফতার করা হচ্ছে, আইনে সোপর্দ করা হচ্ছে, মামলা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং দ্রুত গতিতে এই কাজগুলো প্রক্রিয়াগুলো করা হচ্ছে। এখন আমি যেটা বলি, আবার এটাও ঠিক যে দেখা যায় আমাদের দেশে কিছু কিছু ঘটনা, যেমন আমাদের দেশে যখন 2014 নির্বাচনের আগে, 2014 নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে আমরা দেখেছি সারা বাংলাদেশটা বার্ন ইউনিটে পরিণত হয়েছিল। মানুষকে মেরে ফেলা, গান পাউডার ছিটিয়ে যানবাহনে আগুন দেওয়া, রীতিমতো একটা অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশকে। তখন শুধু এটাই চলেছে। এরপর আবার আমরা কি দেখেছি, সারা দেশে একযোগে আমরা দেখেছি যে হয়েছে, যে বিদেশি যারা ছিল আমাদের দাতা গোষ্ঠী তাদেরকে ধরে ধরে হত্যা করা। আবার আমরা দেখেছি বিভিন্ন ধর্ম উপাসনালয়ের পাদ্রী বা যারা ধর্মীয়, হ্যাঁ, তাদেরকে হত্যা করা হচ্ছিল। আবার আমরা কিছুদিন দেখেছি যে পুরো বাংলাদেশের কোথাও না কোথাও আগুন লাগছে, আগুন লেগে 2 দিন 1 দিন পরপরই একটা যখন শুরু হয় তখন কিন্তু সেটা চলতে থাকে। আর ধর্ষণের ঘটনা, নির্যাতনের ঘটনা যে আগে ঘটেনি কখনো তা তো না, কিন্তু এখন মনে হচ্ছে সেইটারও একইভাবে আমি মনে করব, যেটা আমি ফিল করি সেরকম মনে যেন একটার পর একটা ঘটছে। এখন আসলে এই প্রশ্ন যে বারে বারে কেন ঘটে, এইটা নিয়েও কিন্তু তদন্ত চলছে। প্রত্যেকটা মামলা যেরকম তদন্ত হচ্ছে, আসামি গ্রেফতার হচ্ছে এবং দ্রুত গতিতে আসামি রিমান্ডে নেওয়া হচ্ছে, এটা তদন্ত করে বের করার, আবার এটাও তদন্ত করা হচ্ছে যে এগুলা কোনো গোষ্ঠী করাচ্ছে কিনা। কারণ আমাদেরকে সব কিছুই মাথায় রাখতে হচ্ছে, সব কিছু, কারণ ইতিপূর্বে এরকম দেখা গিয়েছে। এখন আমি আপনাকে যেটা বলি যে আসলে এই ঘটনার কারণগুলো কি। আপনি জানেন যে এই প্যান্ডামিকের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য বিভিন্ন রকমের প্রণোদনা ঘোষণা করেছেন। কেউ যাতে আর্থিকভাবে দরিদ্র না থাকে, অন্তত চলে ফিরে খেতে পারে এই করোনার মধ্যে, সেজন্য উনি সবাইকে ওনার যে প্রণোদনা এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করেছেন। তারপরও দেখা যাচ্ছে অনেকে কাজ হারিয়েছে, অনেকের মধ্যে হতাশা দেখা দিয়েছে, বা অনেকে ঘরে বসে থাকছে, বিভিন্ন কারণ। আসলে অপরাধের পিছনে কিন্তু অনেক কারণ কাজ করে, এখন সেগুলো তো এই স্বল্প পরিচয়ে শেষ করা সম্ভব হয় না। কিন্তু আরেকটি কারণ হলো, আমি বলি যে একটি লোক বা একটা ছেলে বা যেই হোক, একটা অপরাধী যে অপরাধ হয় সে তো জন্মসূত্রে অপরাধী হিসেবে জন্মগ্রহণ করে না, তার পিছনে কিছু কারণ থাকে। এবং তার প্রথম যে আলয় সেটা হলো তার পরিবার। পরিবার থেকে যদি ছোটবেলা থেকে বাবা মা একটা সন্তানকে নৈতিকতা শিক্ষা দেয়, কোনটা করবে সে কোনটা করবে না, সেটার বীজ যদি তার মধ্যে বপন করা হয়, এবং পরবর্তীকালে সে যখন একটু 4-5 বছর হয় তখন সে স্কুলে যায়, স্কুল থেকে যদি শিক্ষকরা তাকে সেভাবে ব্রট আপ করতে পারে, তার ব্রেনে যদি সে কিছু কথা ঢুকাতে পারে, এবং পরে সে সামাজিকভাবে মিশে, সে বন্ধু কার সাথে মিশছে, এই যে একটা পরিবেশ, এটার কিন্তু বিশাল একটা প্রভাব আছে। এগুলো যদি কেউ সঠিকভাবে পায় তাহলেই কিন্তু আমি মনে করি যে তাদের পক্ষে সম্ভব হয় পরবর্তীতে অপরাধী না হওয়ার পিছনে। আর এগুলো যদি না পায়, আবার অনেক সময় দেখা যায় ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়ে হতে পারে, বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছে, বা দেখা যায় বাবা মার ডিভোর্স হয়নি, সংসারে আছে কিন্তু মাদকাসক্তে জড়িয়ে পড়েছে, মানে অন্য কোনো অসৎ সঙ্গে পড়ে, সেক্ষেত্রে বাবা মা খেয়াল করছে না। এগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল কারণ। আরও কিছু কারণ আছে যেটা আমি আপনাকে বলবো, যে আমার কাছে যেটা মনে হয় যে আর্থিক দৈন্যতা সেটা তো আছেই, তারপরে বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা অনেক ক্ষেত্রেই, যদিও আমাদের এই সরকার ক্ষমতায় আসার পরে যে সমস্ত সেন্সিটিভ মামলাগুলো আমরা দেখেছি, যে নুসরাত হত্যা মামলা, আমরা রাকিব হত্যা, রাজন হত্যা থেকে শুরু করে যেগুলো চলছে সেগুলোও কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে চলছে এবং রায় হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আগে তো মানুষ বিচার পেত না, অন্তত এখন বিচারটা পায় এবং আসামিদের সাজা হচ্ছে। এরপরে আমি শেষ করব যেটা কথা বলবো, যে তথ্য প্রযুক্তির কিছু ব্যাপার আছে। আপনারা জানেন তথ্য প্রযুক্তির ফলে আমরা অনেক কিছু জানি, আজকে সারা বিশ্ব আমাদের হাতের মুঠোয়, কিন্তু এই তথ্য প্রযুক্তির অপব্যবহার ফলেই কিন্তু আবার আমরা অনেক অনভিপ্রেত জিনিসের আমরা খেয়াল করছি। আমাদের ছেলেমেয়েরা অনেক সময় অনেক সাইটে ঢুকে পড়ে এবং তারা অনেক অপরাধ রপ্ত করে,
তো সেগুলা কিন্তু আমার মনে হয় নিয়ন্ত্রণ থাকা উচিত, সেই প্রযুক্তি ব্যবহারটা যেন ভালোভাবে ব্যবহার করতে পারে সেটা করা। আর আরেকটি কথা হলো, যদি আপনি আমাকে এই পর্যায়ে সময় দেন, যে আইনগত কিছু ব্যাপার আছে সেটা যদি বিরতির পরে এসে আপনার কাছে আবার শুনবো। জি, থ্যাংক ইউ। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। বিরতির পর আমরা ডক্টর আহসান এইচ মনসুর স্যার আপনার কাছে যেতে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি, বলুন। যেটি অ্যাডভোকেট নূরজাহান মুক্তা বললেন যে সামাজিক অপরাধ সংগঠনের পিছনে একটা অন্যতম কারণ দারিদ্রতা বা অর্থনৈতিক একটি বড় কারণ হিসেবে কাজ করে। যারা অর্থ কষ্টে থাকে বা নানা ধরনের অপরাধের সাথে তাদের সংযুক্তি দেখা দেয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলাকে যদি সহজ বা স্বাভাবিক রাখতে হয়, সেখান থেকে অপরাধীদের যদি ফিরিয়ে আনতে হয় বা অপরাধ দমনে সহায়তা করতে হয়, তাহলে দারিদ্র বিমোচনের আসলে বিকল্প নেই। কিন্তু সেটিই করোনা মহামারীকালীন সময় তো আরও বেশি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা আমাদের দারিদ্রতা কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবো। সেখানে আসলে ভূমিকাটা কতটুকুন থাকবে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে? দেখুন, করোনাটা হচ্ছে একটা বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশও এই পরিস্থিতির শিকার। আমাদের এখানে দারিদ্র অনেক বেড়ে গেছে, অনেক লক্ষ লক্ষ না, আমি বলবো যে এবং কোটিখানিক পরিবারও হয়তো এটা দ্বারা বিপর্যস্ত, এবং তারা দারিদ্র সীমার নিচে চলে গেছে তাদের আয় এবং ব্যয়। ফলে অবশ্যই দারিদ্রদের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং দরিদ্র লোকেরাই কিন্তু সবচেয়ে বেশি ভিক্টিমাইজড হয় সামাজিক অব্যবস্থার কারণে। সমাজ কিন্তু যারা দরিদ্র, হত দরিদ্র, তাদেরকে প্রায় সব দেশেই বলবো আমি একটু ভিন্নভাবে দেখে। যেটা ব্ল্যাক লাইক মুভমেন্ট যেটা আমেরিকাতে শুরু হয়েছে, দেখুন সেখানে কিন্তু মূল বিষয়টা কিন্তু একটাই, যারা দরিদ্র, যারা আফ্রিকান আমেরিকান ল্যাটিনো, তারাই হচ্ছে গরিব, এবং তাদের উপরে কিন্তু বিভিন্নভাবে আইনগত সুবিচারটা তারা পাচ্ছে না, যে কারণে এই মুভমেন্টটা হচ্ছে। ভারতে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, দালিত সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, এরা কিন্তু দরিদ্র এবং তাদের উপরে কিন্তু পেষণ যন্ত্র চলছে। তো এখন একটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এটা কিন্তু রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়, এটা হচ্ছে অর্থনৈতিক সাথে সংশ্লিষ্ট, সমাজের যে মূল্যবোধ সেটার সাথে সংশ্লিষ্ট। এখানে রাজনীতি একটা দিক নির্দেশনা অবশ্যই দিতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এটার ঊর্ধ্বে থাকতে হবে এবং আমাদের কর্মীরা যেন আমাদের সাথে যারা জড়িত, আমাদের পার্টি যার পার্টির সাথে যারা জড়িত, তারা যেন কোনোভাবেই এই অপরাধমূলক কার্যক্রম, এই বিদ্বেষমূলক কার্যক্রমের সাথে জড়িত না হয়। কারণ সমাজের যারা হতদরিদ্র তাদের দেখভাল করার পবিত্র দায়িত্ব কিন্তু আলটিমেটলি সরকার, জনগণ সবারই উপরই পড়তা, সমাজের উপর পড়তা, কাজে সমাজকে সেটার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। দ্বিতীয়ত যেটা আমি বলবো, যে অনেকেই যারা ক্ষমতাবান তারা কিন্তু এটা সুযোগটাও নিতে চায়। এটা কিন্তু জাতীয় পর্যায়ের কোনো দিক নির্দেশনা নয়, এটা প্রধানত হয়ে থাকে লোকাল পর্যায়ের লোভী যারা আছে, যারা ক্ষমতাবান কিন্তু লোভী, এবং তারা অন্যের সম্পদ লুণ্ঠন করতে চায়, করে ধনী হতে চায়, আরো ধনী হতে চায়। তারা কিন্তু এই সামাজিক যে দুর্বলতাটা আছে, অর্থনৈতিক যে দুর্বলতা, সেটা সুযোগ দেয়। তারা তাদেরকে বাস্তুভিতাচ্যুত করে, তাদের সম্পত্তিকে চ্যুত করে, তাদের নাম জিনিসগুলো লেখিয়ে নেয় বিভিন্নভাবে অত্যাচারের মাধ্যমে, এবং এটা হয়ে আছে বাংলাদেশে। এটা প্রচুর পরিমাণ এটার আমাদের যথেষ্ট জানা আছে, সংবাদ মাধ্যমে আমরা জানি। তো সেটাও হয়ে থাকে। এটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ের কোনো দিক নির্দেশনা সেখানে নাই, এটা লোকাল পর্যায়ে হয়ে থাকে। এবং এখানে যেটা নিরীক্ষাটা দরকার, সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে সেই ব্যাপারে নিরীক্ষাটা থাকতে হবে, এবং কোনোভাবেই যেন এটা না হয় সেই বিষয়ে একটা কঠোর মনোভাব যেন থাকতে পারে। তৃতীয়ত যেটা হচ্ছে যে সামাজিক অর্থনৈতিক, যখন একটা ক্রাইসিস হয় করোনা টাইপের, তখন অর্থনৈতিক যেটাকে আমরা ইনকাম ডিস্ট্রিবিউশন বা আয়ের বৈষম্যটা অনেক বেড়ে যায়, এবং আয়ের বৈষম্য যখন বাড়ে তখন কিন্তু যারা বৈষম্যের দ্বারা উপকৃত হয়েছে তারা কিন্তু তখন সাধারণত যারা শিকার হয়েছে তাদের উপর একটা পেষণ যন্ত্র করে। এটা লোকাল পর্যায়ে বেশিরভাগ হয়ে থাকে, এবং এইটাকে দেখার দায়িত্ব হচ্ছে দেশ, সরকার এবং আমাদের সমাজে সেই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে।
আমি মনে করি সরকারের দিক থেকে যেটা লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে যে এই মূল্যবোধটাকে জাগিয়ে তোলা, যাতে আমরা কোনোভাবেই যারা অলরেডি ভিকটিম অফ পভার্টি সেই ভিকটিমকে যেন আরো ভিকটিমাইজ না করে। এবং আমরা দেখুন, আপনারা দেখুন এই শিকার এগুলো কারা হচ্ছে, এই মাদ্রাসার একটা ছাত্রী, মাদ্রাসার একটা ছাত্র, বা একটা গরিব একটা মেয়ে কোনো বাসায় কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। এরা কিন্তু সবাই হত দরিদ্র ঘর থেকে এসছে এবং এরাই কিন্তু পেশন যন্ত্রের শিকার হচ্ছে। এই জায়গাটা আমাদেরকে একটা মমত্ববোধ নিয়ে আমাদেরকে এগোতে হবে, সামাজিক দায়িত্ববোধ থেকে এগোতে হবে, এনজিওদেরকে একটু ইনভলভ করতে হবে, একটু বিশ্বাস করতে হবে, সরকারকেও অন্যদের সহায়তা নিতে হবে। শুধু পুলিশ সবকিছু ঠিক করে দেবে একটা জাতিকে, সেটা আশা করা মুশকিল। আমাদের পুলিশের উপরে আস্থা ব্রিটিশ আমল থেকেই নাই। এটা নিয়ে তো বহু চরিত্র, বহু নাটক, বহু উপন্যাস লেখা হয়েছে, এপারে ওপার দুপারে, কিন্তু আমরা জানি সেটা আমাদের। কিন্তু আমাদের সামাজিক যেসব প্রতিষ্ঠানগুলো আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আছে, লিগ্যাল এইড ফাউন্ডেশন গুলো যেগুলো আছে, তাদেরকেও আমরা পুনরুজ্জীবিত করে তাদেরকে সাপোর্ট দিয়ে সরকার কিন্তু এই কাজটা আরো অনেক এগিয়ে নিতে পারে মাঠ পর্যায়ে। আমি আশা করবো সরকার যেন শুধু প্রশাসন যন্ত্রের উপর নির্ভর না করে। প্রশাসন যন্ত্র কিন্তু নির্ভেজাল নয়, সে কাজে আমাকে একটা নির্ভেজাল ব্যবস্থার দিকে যেতে হবে, প্রশাসন যন্ত্রকে অ্যাকাউন্টেবল করতে হবে। ইন্ডিয়াতে যেটা বলছে কংগ্রেস থেকে যে হাটারার যে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেখানকার যে এসপি, এরা সবাই ইনভলভ হয়ে গেছে বিভিন্ন কারণে, প্রতিরোধ যারা যারা অপরাধ করেছে তাদের পক্ষে হয়ে গেছে। এখানে একটা সুবিচার দরকার। তো এই জিনিসটা কিন্তু আমাদের দেশেও হয়। কাজে আমি বলবো প্রশাসন যন্ত্রকে যতখানি সম্ভব নির্মূল করতে হবে, সাথে সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যম, এগুলোকে একটু সহনশীল ভাবে দেখে প্রমোট করে তাদের মাধ্যমে যদি আমরা এই অপরাধগুলোকে সামনে নিয়ে আসতে পারি, আমরা কিন্তু অনেক দূরে গিয়ে যাব জাতি হিসাবে। ডক্টর আহসান ইস মনসুর, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যেটি ডক্টর আহসান ইস মনসুর বলছিলেন যে স্থানীয় রাজনৈতিক প্রভাব যেটি থাকে, যার কারণে বিচার পান না ভুক্তভোগীরা, এবং যারা নির্যাতিত হন বা নিগৃহীত হন তার বেশিরভাগই হয় দরিদ্র শ্রেণীর লোকজন এবং সমাজের একদম প্রান্তিক জনগোষ্ঠী। সেখান থেকে আসলে আইনের আশ্রয় পাওয়া বা আপনার নিজের অভিজ্ঞতা কি বলে যে এই ধরনের ঘটনায় কি আসলে শেষ পর্যন্ত কি তারা ন্যায় বিচার পায়? বিষয়টা হলো যে রাজনৈতিক প্রভাব, এটা একটা আমাদের দেশে একটা ফ্যাক্টর। আমাদের দেশে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আছে, জি, সাংবিধানিক প্রতিষ্ঠান হলো দুদক, লেখাই আছে এটা নিরপেক্ষ প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন, লেখাই আছে এটা নিরপেক্ষ প্রতিষ্ঠান। এবং অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা আছেন, যাদের উপরে এন্ট্রাস্ট করা হয়, তারা অন ওথ এটা দায়িত্বটা গ্রহণ করেন। কি একটা হলো যে আমি সংবিধানকে সমুন্নত রাখবো, কোনো ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আমি গোপনীয়তা রক্ষা করবো এবং নিরপেক্ষভাবে কাজ করবো, এই ধরনের শপথ নিয়েই তারা এই চেয়ারটার মধ্যে বসেন। কিন্তু পারপাসটা সার্ভ করে হলো সরকারের। কীভাবে সরকারের পারপাসটা সার্ভ করে, এবং তাদের এই যে আমাদের সংবিধানের আর্টিকেল, আমাদের সংবিধানটার মধ্যে কিছু ভারসাম্যের কিছু অভাব আছে। সংবিধানের 48 গ ধারায় যে বলা আছে, অনুচ্ছেদে বলা আছে যে কোনো সিদ্ধান্ত রাষ্ট্রপতি এমনি সব কিছু দেখবেন, এই বিচার বিভাগ, সংসদে আইন ও সংসদ বিভাগ, নির্বাহী বিভাগ, সব কিছুর হলো রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। কিন্তু আবার সংবিধানে 48 গতে বলা আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না, কোনো অর্ডার দিতে পারবেন না, একমাত্র ওই প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া। তো এখন প্রশ্ন হলো তবে মূল ক্ষমতাবান ব্যক্তি হলো প্রধানমন্ত্রীকে একটা দলের প্রধান, তিনি একটা সরকারের প্রধান, এবং তাকে খুশি রাখার জন্য পুরা প্রশাসনিক ব্যবস্থাটা ব্যতিব্যস্ত থাকে। যে প্রধানমন্ত্রী খুশি না, যদি ধরেন একটা বিষয়ে খুশি না, যেমন ধরেন এই বঙ্গবন্ধুর একটা ছবি, ওই একটা একটা প্রতিযোগিতা দিছিল ওই ছবির, এই ছবিটা একটা শিশু বাচ্চার ছবিটা আঁকছে, একটু ব্যতিক্রম একটু হইতেই পারে। সেটা কিন্তু প্রধানমন্ত্রী তাকে ওই ম্যাজিস্ট্রেটের জেল হয়েছে, তার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে, ম্যাজিস্ট্রেটের ওই এলাকা ছেড়ে যেতে হয়েছে, এরকম অনেক ঘটনা। কিন্তু প্রধানমন্ত্রী পরবর্তী সময় বলছে যে না, তো ভুলটা কী হয়েছে,
তারপর সব কিন্তু আবার সব উল্টা হয়ে গেছে। বিষয়টা হলো যে প্রধানমন্ত্রী যদি হাসে তো তারা হাসে, প্রধানমন্ত্রী যদি কাঁদে তারা কাঁদে, সিস্টেমটা এরকম আমাদের জায়গায় হয়ে গেছে। যে কেউ যার যার দায়িত্বটা সে পালন করে না, কোনটায় প্রধানমন্ত্রী খুশি হবে কোনটায় খুশি হবে না। যেমন ধরেন এই যে নুসরাত হত্যা যেটা, সেটাকেও কিন্তু প্রধানমন্ত্রীকে ইন্টারফেয়ার করতে হয়েছে। এবং প্রত্যেকটা বিষয়ে আপনি দেখবেন প্রধানমন্ত্রী যেটা চাবে সেটা হবে, যেটা চাবে না সেটা হবে না। এর অর্থ এটা হলো কি যে রাজনৈতিক প্রভাবটা এমন জায়গায় হয়ে গেছে, এবং তারা এটা কেন করে, এই যারা নিরপেক্ষ পজিশন আছে তারাও কেন করে, সরকারের ডিসি এসপি যেটা বললেন, ডক্টর মুনসুর সাহেব বললেন, সব প্রশাসনিক ব্যবস্থা কেন করে, তারা মনে করে তাদের প্রমোশন এবং তাদের সুবিধা মতো পোস্টিং, লোভনীয় পোস্টিং, কিছু কিছু সরকারের লোভনীয় পোস্টিং থাকে যেটার মধ্যে রাতারাতি বড় লোক হওয়া যায়, রাতারাতি বড় অনেক সম্মান পাওয়া যায়। সেই পোস্টিংগুলি পাওয়ার জন্য তারা এই রাজনীতির কাছে জিম্মি হয়ে পড়ে, এবং আমাদের রাজনীতিটাও অর্থনীতির কাছে জিম্মি হয়ে পড়ছে। যারা ব্যাংক লুটেরা, ভূমিদস্যু, তারাই কিন্তু এখন রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। এখন একটা কথা তিনি বলছেন ডক্টর মনসুর, যে দরিদ্র সীমার নিচে বাস করে, এটা কিন্তু 100% সত্য। কিন্তু সরকারের বিভিন্ন মেশিনারি এটা প্রচার করে যে আমাদের গড় ইনকাম বৃদ্ধি পাইছে, প্রবৃদ্ধি বৃদ্ধি পাইছে, এই কিন্তু সঠিক না। সঠিক না এই জন্য যে সিস্টেমটা, আমি কথাটা বলতে চাই যে ধরেন যার 10 বিঘা সম্পত্তির মালিক ছিল, জমির মালিক ছিল, সে অভাবের তাড়নায় বিক্রি করতে করতে নিঃস্ব হয়ে পড়ছে, নিঃস্ব হয়ে এখন হয়তো এই ঢাকা শহরে বস্তিতে থাকে। আর যার 200 বিঘা সম্পত্তির মালিক ছিল সে হয়ে গেছে 500 বিঘা সম্পত্তির মালিক। এটা কিভাবে হয়েছে? সরকারি একটা মেকানিজম করে, কিন্তু আমরা যে শুনি 90 কোটিপতিদের, হ্যাঁ, মেকানিজমটা কিভাবে হয়েছে? এই যে ব্যাংক ঋণ নেওয়ানোর সময় এইটাই একটা সিস্টেম থাকে যে ঋণটা দিতে হবে না, আপনি 1% না 2% দিলে এটাকে আপনি আবার চালু করে দিতে পারবেন। এরকম বহু সিস্টেমের কারণে কিন্তু এই 90 কোটিপতির সৃষ্টি হয়েছে। আমার এই যে মুক্তা আপার অনেক বিরোধিতা করার পরও কথার, কিন্তু আমি দুইটা কথাকে ওনার সমর্থন করি। কথাটা হলো তিনি একটা কথা বলছেন যে একটা মানুষকে বড় হওয়ার পিছনে এই একটা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিষয়ের গুরুত্ব দিচ্ছেন, আমি এটার সাথে একমত। সম্প্রতিকালে আমি একটা বই পড়ছি, সেটা বিক্টু মিলুদের উপর, সেখানে একটা কথা বলছে যে মানুষ কিন্তু বড় হয় প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিষ্ঠানটা কি? ফার্স্ট শুরু হয় তার পরিবার, যেটা তিনি বললেন, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বিভিন্ন এনভায়রনমেন্ট, সামাজিক অবস্থা, সব কিছু মিলে। এবং রাষ্ট্রও কিন্তু একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় কিন্তু একটা কর্পোরেট বডি। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই সিস্টেমটা এরকম থাকতে হবে যে লোকটা তার একটা নৈতিকতাটা উনি বলছেন, নৈতিকতার অবস্থার মধ্যে আসতে হবে। পাঁচ মিশালি চিন্তা করলে রাষ্ট্রকে হবে না। একটা রাষ্ট্র তার নাগরিকদের কোন দিকে নিয়ে যেতে চায়, এটাও রাষ্ট্রের একটা সুস্পষ্ট একটা ধ্যান ধারণা থাকতে হবে। যেমন ধরেন যে কথাটা চলে আসছে যে তিনি এটাও কথা বলছেন, দ্বিতীয় কথাটা যেটাকে আমি সমর্থন করি, যে তথ্য প্রযুক্তি। এখন বলা হয় আমাদের দেশে যে ডিজিটাল দেশ হয়ে গেছে, ডিজিটাল এই হয়েছে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এই ডিজিটাল যে ব্যাড সাইড অফ দ্য ডিজিটাল ডেভেলপমেন্ট অফ ডিজিটাল, এটা যে ব্যাড সাইড, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নেতিবাচক প্রভাব এটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে এটা হবে না, এই সামাজিক মূল্যবোধটা সৃষ্টি হবে না। মূল্যবোধের কথাও বলছেন ডক্টর মনসুর সাহেব। এখন ব্যাপারটা হয়েছে যে রাষ্ট্র একটা কর্পোরেট বডি হিসাবে রাষ্ট্র নিজেও কিন্তু সন্ত্রাস করে, রাষ্ট্র নিজেও অনেক অপরাধের সাথে জড়িত থাকে, সেটাকে রাষ্ট্রকে উপলব্ধি করতে হবে। রাষ্ট্রে যারা পরিচালনা করেন তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, তাদের দীর্ঘ অবস্থায় থাকার জন্য তাকে একটা নৈতিকতা মূল্যবোধকে আগে প্রাধান্য দিতে হবে। এবং প্রাধান্যের জন্য রাষ্ট্র যা করা দরকার, একটা কল্যাণমুখী রাষ্ট্র আমরা চাই। অ্যাডভোকেট তমিমুল খন্দকার, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, যেটি তমিমুল খন্দকার বলছিলেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, কল্যাণমুখী রাষ্ট্র যদি করতে হয় সেক্ষেত্রে সবার আগে যে ন্যায় বিচার বা সামাজিক ন্যায় বিচার একটি অবস্থা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা যেসব ঘটনাই দেখি সেখানে বিচার আসলে প্রলম্বিত হয় কেন, বা অনেকেই বিচার পান না, সেটি আসলে কেন? আপনি তো নিজেও আইনঙ্গনের লোক। আমি আপনাকে যেটা বলবো যে প্রতিটা ঘটনা যখন ঘটার পর কি হয়, আইনের আশ্রয় নেওয়া হয়। যিনি বিক্ষুব্ধ তিনি আইনের আশ্রয় নেন। এবং আমাদের দেশে যে মামলাগুলো হয়, দেখা যায় ধরেন একটা ঘটনা ঘটলো, ধর্ষণ বা অন্য যে কোনো একটা ক্রাইম ঘটার পরে থানাতে যাওয়া হয় এজাহার দেওয়ার জন্য।
থানাতে না গেলে কিছু কিছু ক্ষেত্রে আবার যাইতে হয় কোর্টে অভিযোগ দায়ের করার জন্য। তো এখন থানাতে গিয়ে যে মামলাটা আমি দিলাম, সেই মামলাটা যে এফআইআর এজাহার যেটাকে বলা হয়, সেটা প্রত্যেকটা ক্রিমিনাল কেসের মূল ভিত্তি হলো এফআইআরটা। এটা আমাদের তৈমুর ভাই ওইখানে বিজ্ঞ আইনজীবী, উনিও জানেন। হ্যাঁ, এখন যদি আপনার ওই এফআইআরের মধ্যে যদি সঠিকভাবে সেটা যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেই এফআইআরকে ভিত্তি করে যখন তদন্তকারী কর্মকর্তা তদন্তে যাবে, তখন কি করতে হবে, যে দেখা যাবে যে সেই মামলাতে হয়তো বা চূড়ান্ত রিপোর্ট দিতে হবে, যেহেতু এফআইআর ত্রুটিপূর্ণ। আবার অনেক সময় হয় কি, এফআইআর ঠিক আছে, কিন্তু তদন্তকারী কর্মকর্তা যিনি তদন্ত করতে গেলেন, তিনি করতে পারেন, সঠিকভাবে তদন্ত করতে পারলেন না দক্ষতার সাথে, তখনও দেখা যায় মামলার ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। তারপরেও ধরেন কোনো রকমে একটা চার্জশিট দেওয়া হলো, যদি ত্রুটিপূর্ণভাবে দেওয়া হয়, সেই মামলা আবার তখন ট্রায়াল পর্যায়ে শুরু হয়। বিচার পর্যায়ে যখন মামলাটা শুরু হয়, তখন 3টা পক্ষ থাকে, একটা হলো বিচারক, একটা হলো আইনজীবী, আরেকটা থাকে কোর্টে নিযুক্ত যে কোর্ট ইন্সপেক্টর, যিনি রাষ্ট্রপক্ষে, তিনি আইও হিসাবে যিনি সাক্ষ্য দেন, এবং সরকারি মামলা যিনি রাষ্ট্রপক্ষে থাকেন। তো এখন আমার এই 3 পক্ষের একটা নিবিড় সহযোগিতাতেই কিন্তু প্রতিটা মামলা আলোর মুখ দেখে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু অনেক সময় আমরা দেখেছি মামলাটা যখন ট্রায়াল পর্যায়ে যায়, যখন সাক্ষীর আসার জন্য দিন ধার্য হয়, যে সাক্ষী আসবে কোর্টে, প্রসিকিউশন পক্ষে মামলায় সাক্ষী এসে সাক্ষ্য দিবে মামলার বিষয় সম্পর্কে, তখন দেখা যায় সাক্ষী আসে না। এই জন্য যে এখন যিনি বাদী বা এফআইআর যিনি দায়ের করেছেন, তিনি সাক্ষীকে আনতে পারছেন না, সাক্ষী আসতে পারছে না, তার অনেক কাজকর্ম আছে, ব্যস্ততা আছে, সময় দিতে পারছে না। আবার হতে পারে সাক্ষীকে হয়তো আসামি পক্ষ হুমকি ধমকি দিচ্ছে যে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে যাবা, তোমাকে আমি দেখে নেব, সেটা একটা ব্যাপার থাকে। আবার দেখা যায় সাক্ষী অনেক দূরে চাকরি করে, তার আসা সম্ভব না, এই সমস্ত বিভিন্ন কারণ। এই সমস্ত কারণে হয় কি, সাক্ষী আসতে পারে না, দেন কি হয়, মামলার আলটিমেট যে মামলার যে ফেট, যে ভাগ্য, সেটা খুবই খারাপ হয়। সাক্ষী যদি না আসে, তাহলে মামলার ফেট কী হয় আমরা নিজেরাই জানি, যে হয়তো আসামি খালাস পেয়ে যায়। এইভাবে কিন্তু বিচারটা তখন কী হয়, বাধাগ্রস্ত হয়, এবং এটা হয় না। আবার অনেক সময় হয় কি, এটা হলো একদিক। অনেক সময় হয় কি, যে একটা সামাজিকভাবে যখন অত্যন্ত দরিদ্র ঘরের একটা মেয়ে ধর্ষণের শিকার হলো, তখন তার বাবা মনে করে যে আসামি পক্ষ থেকে অনেক সময় অনেক টাকা পয়সা দিয়ে একটা আপোষের প্রস্তাব করা হয়, কম্প্রোমাইজের। তখন মেয়ের বাবা ভাবে বা ভিকটিম পক্ষ ভাবে যে ঠিক আছে, আমি তো গরিব মানুষ, আমার এই মেয়েটার যেহেতু একটা রেপের ঘটনা ঘটছে, তার জীবন একটা স্পট হিসাবে ওরা দেখে, একে তো বিয়ে শাদী দিতে হবে, তো দরকার নেই মামলা চালিয়ে কী লাভ, আসামি নাহলে সাজা হবে, কিন্তু আমি তো কিছু পাচ্ছি না, অতএব যা টাকা পয়সা দেয় একটু মিউচুয়াল করে আপোষ হয়ে যাই, বরং কেস চালানোর দরকার নাই। এটা কিন্তু একটা বাস্তবিক কথা। তখন হয় কি, ওই সাক্ষীরা কোর্টে আসে ঠিকই, এসে গদ বাঁধানো বুলিগুলা বলে যায় যে আমরা কাউকে দেখিনি, আমরা রেপ হয়েছে কি আসামির নাম জানি না, বা এরকম এমন কিছুভাবে কথা বলে যেগুলো কিনা আসামিকে সাজা দেওয়ার জন্য সাফিসিয়েন্ট না, তখন আসামি খালাস পেয়ে যায়। এটা হলো আরেকটা জিনিস, এটা অনেক অন্যতম কারণ। আরেকটা ব্যাপার আমি বলবো, আমাদের দেশে এই যে ধর্ষণের শিকার হয়ে অনেকে মামলা করে না, অনেকে কোর্টে আসে না কি কারণে, সেটারও আরেকটা কারণ আছে। আপনি দেখবেন যে নারীরা যখন ধর্ষিত হয়, তখন তার মেইন যেটা ধর্ষণের ঘটনার সামাজিক মর্যাদা যেটা ক্ষুণ্ণ হতে পারে, ক্ষুণ্ণ হয়, সেটা আছে। আর ধর্ষণের পরপরই কিন্তু তাকে ডাক্তারি পরীক্ষা করতে হয়। সেই ডাক্তারি পরীক্ষা করার জন্য যখন তাকে সরকারি হসপিটাল বা সরকার অনুমোদিত স্বীকৃত কোনো হসপিটালে নেওয়া হয়, ব্যক্তিগত প্রাইভেট, তখন সেখানে যে তার যে ডাক্তারি পরীক্ষাটা হবে, সেটা কিন্তু একজন পুরুষ ডাক্তার হয়, আমরা যেটা দেখেছি সচরাচর। সেখানে কিন্তু মেয়েটি মানসিকভাবে আরেকবার ধর্ষণের শিকার হলো, এমনিতেই থাকে সে বিধ্বস্ত, তারপরে আবার পুরুষ কর্তৃক ডাক্তার পরীক্ষা, এই সমস্ত কারণে অনেকে মনে করে যে এখন রেপের মামলা দিলে তো আমাকে ডাক্তারি টেস্টের কাছে যাইতে হবে, অতএব আমি কি দরকার মামলা করার, সামাজিকভাবে হয়রানি, এটাও কিন্তু আরেকটা কারণ। এগুলো অনেক কারণ আছে আসলে। একটা বিরতি নিয়ে এসে পরে আবার শুনবো আপনার কাছে। আচ্ছা জি দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা যেটি বলছিলেন যে ভুক্তভোগীর বিচার পাওয়ার ক্ষেত্রে যেসব বাধা থাকে, প্রতিবন্ধকতা থাকে, সেই একই অবস্থা কি আমরা নোয়াখালীর ঘটনায় দেখতে পাবো? না, নোয়াখালীর ঘটনা যেটা আমি মনে করি, তবে আমি এখানে আরেকটা কথা আমাদের একটু মনে রাখা উচিত, যে এখন যে ঘটনাগুলো ঘটছে
সেগুলো তো অবশ্যই যদিও দুঃখজনক। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, হ্যাঁ, বলা হুঁশিয়ারি হচ্ছে। দেওয়া আমাদের যে কোনো মাননীয় ছাড় দেওয়া প্রধানমন্ত্রী হবে না। কিন্তু এই আমাদের এই যে তৈমুর ভাই যে একটা কথা বললেন যে ছাড় দেওয়া হবে না, আমরা বলেছি আমরা কিন্তু কোনো ঘটনা ছাড় দেইনি, দিচ্ছি না, দেবও না। হ্যাঁ, আমরা আসামি বা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি এবং নেব। আমরা তিনটাই কিন্তু বলি এবং আমরাই দৃষ্টান্ত স্থাপন করেছি। তারপরে আমি একটা কথা আমাকে বলতেই হবে যে আজকে যে এই যে ঘটনাগুলো ঘটছে অবশ্যই সেটা দুঃখজনক। এই দুঃখজনক ঘটনাগুলো আর ঘটুক আমরা চাই না। যেমন আমরা অতীতেও দেখেছি, আমরা 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন আমরা দেখেছি সারা বাংলাদেশে কিভাবে সেই মহিমা, ফাহিমা, পূর্ণিমা থেকে শুরু করে নজুফা কিভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। তারপর 1993 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্রীকে তুলে নিয়েছিল পরিসংখ্যান বিভাগের ওনাদের ছাত্রদলের সীমান্ত, মিতল, জাপান, এরা সহ আরও অনেকে। পরে সেই ছাত্রীরা লেখাপড়াই করে নাই। এরপরে আমরা জানি ইয়াসমিন হত্যা মামলার, যেটা আমরা জানি দিনাজপুরের, যেটা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল। তো এখন কথা হলো যে সেই ঘটনাগুলো অবশ্যই নিন্দনীয়, এখন যেগুলো করছে সেগুলোও নিন্দনীয়, কিন্তু আমাদেরকে হবে কি একটা রাজনৈতিক ঐক্যমত আমাদের আসা দরকার। আসা দরকার কি আমরা অপরাধী যেই হোক, যেই দলেরই হোক, আমি যদি আমার দলে অপরাধী দেখি আমি যেরকম সহযোগিতা করব, এখন আমার দলের একজন হইলো আমি বললাম যে আমার দলের অমুককে গ্রেফতার করছেন কোনো রাজনৈতিকভাবে হয়রানি, তাইলে তো আর হবে না, আমাকে সেটাও বুঝতে হবে। এখন আমার কিছু মানে সাজেশন আছে বা প্রস্তাব আছে যে আমরা কিভাবে এর থেকে বেরোতে পারি। আমার কথা হলো যে প্রথম কথা হলো যে আমাদের এই যে বিচারের যে দীর্ঘসূত্রিতা, আমাদের ট্রাইব্যুনাল আছে প্রত্যেক জেলায়, এটা আমি জানি, কিন্তু প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, বিচারকের সংখ্যা বাড়াতে হবে, ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়াতে হবে, পুলিশকে আরও আধুনিকায়ন করতে হবে। কারণ এখন নতুন নতুন অপরাধ হচ্ছে, অপরাধের ধরন পাল্টেছে, যুগ পাল্টেছে। তো পুলিশের সংখ্যাও বাড়াতে হবে, পুলিশদেরকে আরও আধুনিকভাবে দক্ষ যাতে বাড়ে তাদের, সেগুলার ব্যবস্থা করতে হবে। এরপরে আরেকটা কথা যে যেটা আমি জানি না, আমার এখন মানে যেটা আমি অবস্থার কারণে আমাকে বলতে হচ্ছে, আমাদের দেশের যে মৃত্যুদণ্ড কার্যকর সেটা ফাঁসিতে ঝুলিয়ে করা হয়। এখন যদি এমন হয় যে আইন পাশ করে সেটা প্রকাশ্যে যদি করা হয়, সেটাও একটা প্রস্তাব আমার থাকতে পারে। আরেকটা প্রস্তাব থাকতে পারে ধর্ষণের শাস্তি সেখানে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড, এগুলা আমি মনে করি যে শুধুমাত্র মৃত্যুদণ্ডই করা উচিত। সেটা যদি প্রমাণিত হয় বিয়ন্ড অল রিজনেবল ডাউট, যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে কেন সেটা ধর্ষণ মানে মৃত্যুদণ্ড হবে না, মৃত্যুদণ্ডই হবে, কোনো যাবজ্জীবন না। এটা আমি মনে করি। আরেকটা আমার সাজেশন সেটা হলো যে বাংলাদেশে যেই এলাকায়, যেটা আমি ব্যক্তিগতভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে বা ঘটবে, সেখানে নির্বাচিত যে কাউন্সিলর অথবা চেয়ারম্যান তাকে বাধ্যতামূলক জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। এমপিকে আমি একটু শেষ করি। আমি কি বলেছি আপনি একটু দেখেন, যে এলাকায় ঘটনা ঘটবে সেখানকার যে গ্রাসরুট সেখানে কি কাউন্সিলর অথবা চেয়ারম্যান, তো তাকে বাধ্যতামূলক জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। এরপরে ধর্ষক বাহিনীর পৃষ্ঠপোষকতা অথবা যোগসাজশে আভাস সাপেক্ষে পরবর্তী সকল নির্বাচনের দলের অথবা স্বতন্ত্র প্রার্থী যেই হোক না কেন মনোনয়ন চিরস্থায়ীভাবে বাতিল করা। যদি প্রমাণিত হয় যে তারা সহযোগিতা করেছে বা পৃষ্ঠপোষকতা, তাদেরকে মনোনয়ন দেওয়া যাবে না, হোক সেটা স্বতন্ত্র অথবা কোনো দলীয়। এরপরে 48 ঘন্টার মধ্যে যদি আসামিদেরকে গ্রেফতার করতে না পারে বা ব্যর্থ হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অন্য জায়গায় বদলি করা হবে অথবা তার পদানবতি করতে হবে। এগুলো হলো আমার যেটা ড্রিম, এবং আমি মনে করি এটা করলে পরে এই সমস্ত পদ্ধতিগুলো যদি নেওয়া হয় তাহলে এটা কমে যাবে। নূরজাহান মুক্তা, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট তমিরুল আলম খন্দকার, যেটি অ্যাডভোকেট নূরজাহান মুক্তা বললেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে প্রস্তাবনা তিনি দিলেন, তাতে কি আসলে কমবে, নাকি মানুষের সচেতনতা, সামাজিক অবক্ষয় রোধ বা রাজনৈতিকভাবে, যেটি এর আগেও আপনি বলেছেন যে কথা আমার পরিষ্কার, সেটা হলো যে একটা কথা বলছে না যে ছাড় দেওয়া হবে না, এটা বলে সরকার হয়নি এবং হবে না, এটা বলে। কিন্তু আমরা যেটা কি চাই, ঘটনা ঘটলো ওটা ছাড় দেওয়া হবে না, এই ধরনের কথা শুনতে চাই না। আমরা চাই প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর। ছাড় দেওয়া হবে না, চেয়ে ওইটা প্রিভেন্টিভ আমরা মেজারটা চাই, যেটা যাতে না হয়। তো প্রিভেন্টিভ মেজারটার মধ্যে কী আছে, সেটা হলো মানুষের মূল্যবোধ, নৈতিকতা, ওইভাবে রাষ্ট্রীয়ভাবে একটা গ্রোন আপ করতে হবে। মানুষের নিরাপত্তা দেওয়া, এই যে সাক্ষী আছে না, বলছে সাক্ষীর নিরাপত্তা দেওয়া। এখন ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিল কিছুদিন আগে, যে তিনি বলছেন যে কোন দেশ আছে যে দেশে ধর্ষণ হয় না। তা আমি মনে করি
যে এই এই তার এই বক্তব্যটা কি প্রিভেনশনের পক্ষে যায়, প্রিভেনশনের পক্ষে যায়। এটা তো সত্য কথা, হ্যাঁ সত্য কথা। প্রিভেনশন করতে হলে আপনাকে এটা সার্বিকভাবে নিরুৎসাহিত করতে হবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আইনের দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, পারিবারিক দৃষ্টিকোণ থেকে, সব দিক থেকে। তো সেখানে এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য, এই চেয়ারে বসলেই যে কোনো বক্তব্য দেওয়াটা, এটা বক্তব্য দেওয়ার আগে বহু চিন্তা ভাবনা করে দেওয়া দরকার। এফআইআরের ব্যাপার আছে, এটা ফলস মামলা হয়, এটাও ঠিক, কিন্তু এফআইআরটা ফাউন্ডেশন হলে এটা বেসিক না। এটা যে প্রমাণ হয়েছে, মিন্নি হত্যাটা ফাইনাল জাজমেন্টে কী হয় জানি না, মিন্নি কিন্তু এই কেসের মধ্যে বাদী ছিল, তারপরে কিন্তু তার সাজা হয়েছে, কারণ পুলিশ এনজয় দ্য আনফেটার জুরিডিকশন ফর ইনভেস্টিগেশন, এটা উচ্চ আদালতের ডিসিশন। তো যে পুলিশ যেই ক্ষমতাটা ভোগ করে একটা ইনভেস্টিগেশনের জন্য, সত্যকে তুলে ধরার জন্য, তার এটার মধ্যে একটা নিরপেক্ষতা থাকতে হবে, তার এটার মধ্যে এই তদন্তে একটা সত্যতা থাকতে হবে, তার এই তদন্তের মধ্যে একটা প্রভাববিহীন অবস্থা থাকতে হবে। যেমন সিনেমার মধ্যে অনেক সময় দেখায়, ইন্ডিয়াতেও দেখায় যে উপরস্থ অফিসার অর্ডার দিতেছে, তো নিম্নস্থ অফিসার বলতেছে না স্যার এটা তো ঠিক না, ওই অফিসার উপরস্থ অফিসার বলতেছে না এটার উপরের অর্ডার। তো উপরের অর্ডার বলতে বাংলাদেশে একটা কথা চালু হয়ে গেছে, বা প্রশাসনিক লেভেল একটা চালু হয়ে গেছে, উপর মহল যা চায় ওই এটা এই ইনকোয়ারিটা সেরকমই হয়। আমি একটা বাইরে একটা কথা বলি, আমি যখন বিআরটিসি চেয়ারম্যান ছিলাম, অনেক ইনকোয়ারি তাদের দিতাম, জিএম বা ডাইরেক্টর বলতো যে স্যার এটা কী রিপোর্টটা কী দেবো, আমি যা পাইছেন তা দিবেন। এরপরে বলতো না স্যার এটা একটা নিয়ম আছে যে হেড অফ দি ইনস্টিটিউশন যেটা ডিজায়ার করে সেই ব্যাপারে রিপোর্ট দেওয়া। আমি এরপর তাই ইনকোয়ারি দিয়ে বন্ধ করে দিয়েছি, যা নিজে বুঝতাম, নিজে ডেকে ডুকে যা বুঝতাম সেটা করতাম। এখন আমাদের ইন অল রেসপেক্ট আমাদের একটা সততায় আসতে হবে, একটা চৈতন্যবোধ আমাদের আসতে হবে, যে জাতিটাকে আমাদের রক্ষা করতে হবে। এবং এই জন্য যে দল করি না কেন, এটার সাথে আমি মুক্তার আপার সাথে একমত, সেটা হলো যে রাজনৈতিক আমাদের একটা ঐক্যমত দরকার। পৃথিবীর সব দেশেই বিরোধী দল থাকে, পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়া তো আছে। সেটা হলো যে কোনো কোনো বিষয়ে যেখানে জাতীয় স্বার্থ ইনভলভ, সেখানে আপনাকে সব কিছু ছাড় দিয়ে একটা জায়গায় পুষতে হবে। আমি মনে করি দেশে এখন যে দুর্যোগ চলছে, যে সামাজিক অবক্ষয় চলছে, এর জন্য একটা জাতীয় ঐক্যমত দরকার, রাজনৈতিক ঐক্যমত দরকার, এটি আমার। জি হ্যাঁ, তৈমুর খন্দকার, অ্যাডভোকেট নুরজাহান মুক্তা, একদম শেষ দিকে চলে এসেছি আমরা। এক মিনিটে যেটি বলবেন সেটা হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে আসতে গেলে যে রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক কমিটমেন্ট যেটি প্রয়োজন, সেটি তো আমরা আসলে দেখতে পাই না। না, রাজনৈতিক কমিটমেন্ট আপনি যেটা বলতেছেন অবশ্যই আমাদের সেটা আছে। আমরা রাজনৈতিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্স এই ব্যাপারে, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এবং এই যে অপরাধগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে উনি যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে নিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে নিয়েছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে নিয়েছেন, এই যে ধর্ষণ, এই সমস্ত অপরাধ ঘটছে তাও কিন্তু নিয়েছেন। আমাদের দলের সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু কোনো নেই। এখন স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্বে থাকেন সেখানে কিন্তু আমরা অনেক অপরাধ, হ্যাঁ, সেখানে আমাদের গণসচেতনতা বাড়াতে হবে। এবং আপনি দেখেছেন যে আমি একটা প্রস্তাব দিয়েছি যে জনপ্রতিনিধি যারা আছে তৃণমূলে, কাউন্সিলর, তাদেরকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, তারা ভবিষ্যতে নমিনেশন যাতে না পায় সে ব্যাপারে আমি কিন্তু আলোকপাত করেছি। আপনার প্রশ্নের উত্তর কিছুটা হলেও সেখানে প্রচ্ছন্নভাবে আছে। তো এখন আমি যে কথাটা লাস্টে বলবো যে একসময় কিন্তু, এখন আমরা এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি জানছি। এই যে একটা রেপ হলে একটা পান থেকে চুন খসলে আমরা জানতে পারছি, কারণ কি সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী, ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে শুরু করে, এবং অনেকগুলো গণমাধ্যম আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে, এবং স্যাটেলাইট টেলিভিশন, এর মাধ্যমে আগে অপরাধগুলো কি হতো না? হতো। এখন পান থেকে চুন খসলে সেটা আমরা জানি, আগে অনেক অপরাধকে ধামাচাপা দেওয়া যেত অনেক আগে, কিন্তু এখন সেটা সম্ভব না গণমাধ্যমের অবারিত স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদির ফলে। এখন আমার কথা হলো যে সামাজিক সচেতনতা, পারিবারিক সামাজিক নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, তারপরে আমাদের সামাজিক আন্দোলনে এটাকে একটা পরিণত করতে হবে। লাস্ট কথা হলো যে আমাদের যে অর্থনৈতিকভাবে যে আমরা এগিয়েছি, আমাদের তৈমুর আলম ভাই বলেছেন যে আমাদের দেশের মানুষ দরিদ্র, হ্যাঁ আমরা দরিদ্র ছিলাম ঠিক আছে, কিন্তু আমরা এখন উন্নয়নশীল দেশ। এই কথাটা শুধু কেতাবি কথা না, আমাদের যে আয় বেড়েছে, মাথাপিছু আয়, রেমিটেন্স বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, আমাদের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, গড় আয়ু বেড়েছে, এটা ঠিক, এটা কিন্তু আমি আশা করি সবাই হ্যাঁ। কিন্তু এখন যে সামাজিক যে সমস্যার যে অবক্ষয়টা, এটাও আমরা কাটাবো অবশ্যই। শেখ হাসিনার নেতৃত্বে আমি বিশ্বাস করি যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে,
আমরা অচিরেই সেটা কাটাতে পারবো। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট তমিরুল খন্দকার, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, যদি 30 সেকেন্ডে বলেন যে আসলেই কি আমরা চাই রাষ্ট্রে অবস্থা এমন পরিবর্তন ব্যবস্থা হোক, সম্ভব কিনা? কিউর চাই না, আমার প্রিভেনশন চাই। ঘটনা ঘটলো, একটা মেয়ে ধর্ষিত হয়ে গেল, সমাজে রোজই এই ধরনের ঘটনা চলতে থাকবো, মনে হয় যেমন একটা উৎসব চলছে, আমরাও চাই না। একটা উৎসব চলছে, ধর্ষণের একটা উৎসব চলছে। এই উৎসবের পরিবর্তে আমরা প্রিভেনশনটা চাই, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। সেই ধরনের একটা জাতীয় ঐক্যমত হওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। অ্যাডভোকেট তমিরুল খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ডক্টর আহসান এস মনসুর, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।